নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মাঠে নামছে 22 প্লাটুন বিজিবি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। দাবি সরকারের প্রভাবমুক্ত নির্বাচন। শীতের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে রাজধানীবাসী। দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের পরামর্শ বিশেষজ্ঞদের। গতির অসম প্রতিযোগিতা আর অদক্ষ চালকের কারণেই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। পুলিশি টহল বাড়ানো ও আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ গবেষকদের। এবং কাতারের নতুন শ্রম আইন কার্যকর, বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, শিকার হচ্ছেন বিড়ম্বনার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। আর মাত্র দুদিন পরই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচারণায়। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামবে 22 প্লাটুন বিজিবি। থাকবে পুলিশ ও র্যাব। পাশাপাশি নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে থাকবে টহল দল। এদিকে আজই নারায়ণগঞ্জে পৌঁছানোর কথা ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ। আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এই নির্বাচনে আমরা শেষ পর্যন্ত আমরা থাকব এবং বিজয় ছিনিয়ে নিব ইনশাল্লাহ। নির্বাচনকে প্রভাবিত করার জন্য নৌকা প্রতীকের প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্বাচন থেকে দূরে থাকার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করছে। ওনার এই অভিযোগটা কতটুকু অথেন্টিক এবং সত্যি সত্যি কিনা সেটাই আগে যাচাই করে দেখা উচিত, কারণ উনি তো প্রত্যেক দিনে একটা করে অভিযোগ করছে। আমি আবারও বলতে চাই, আমি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। মেজর কোনো প্রবলেম না, যদি ইসি সঠিক থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকে, তাহলে সেরকম সমস্যা না। কিন্তু তারপরেও আপনার ইলেকশনের আগে প্রত্যেকটা মানুষের এসে যেই ক্যান্ডিডেট হোক না কেন, তার ভিতরে তো একটা কাজ করেই। রাজধানীর বিজি প্রেস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রী, সেই সামগ্রীগুলি কিন্তু আজকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি এখন তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে নির্বাচনের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রীটি সেটি হচ্ছে ব্যালট পেপার। সেই ব্যালট পেপার কিন্তু আজকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এখন আসলে একটি ট্রাকে তোলা হচ্ছে এই ব্যালট পেপারগুলো। তো সকালেই কিন্তু আসলে এখানকার যিনি কেয়ারটেকার, সেই কেয়ারটেকার একজন থানা নির্বাচন যে কর্মকর্তা নারায়ণগঞ্জ থেকে এসেছেন, তিনি আসলে এই ব্যালট পেপারগুলো আসলে এখানে বুঝে নিচ্ছেন। তো তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে এখানে মূলত প্রায় 89 বস্তা ব্যালট পেপার রয়েছে। এখানে 34 বস্তা মেয়র প্রার্থী এবং বাদবাকি যে সংরক্ষিত এবং সাধারণ যেই পদগুলোর জন্য বাদবাকি 55 বস্তা, মোট 89 বস্তা আসলে এখানে এই ব্যালট পেপার তোলা হচ্ছে। তো এর আগে কিন্তু যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু এর আগেও নিয়ে যাওয়া হয়েছে। আজকে শুধু ব্যালট পেপার নিয়ে যাওয়া হচ্ছে। তো এর আগে যেই ব্যালট যেগুলো সামগ্রীগুলো ছিল সেটি হচ্ছে এখানে ফর্ম নিয়ে যাওয়া হয়েছে, এর আগে নিয়ে যাওয়া হয়েছে পরিচয়পত্র, পাশাপাশি প্যাকেট নিয়ে যাওয়া হয়েছে। তো ঠিক যেই ফর্মগুলো আসলে ব্যালট পেপার অর্থাৎ ব্যবহারকৃত ব্যালট পেপার এবং অব্যবহারকৃত ব্যালট পেপার এগুলো আসলে রাখার জন্য, পাশাপাশি পরিচয়পত্র অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর জন্য যে সমস্ত পরিচয়পত্র, সেই পরিচয়পত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে প্যাকেট অর্থাৎ এখানে যে ব্যালট বাক্স রয়েছে, ব্যবহারকৃত ব্যালট বাক্স এবং অব্যবহারকৃত ব্যালট বাক্স, সেগুলো রাখার জন্য এর আগে কিন্তু প্যাকেট নিয়ে যাওয়া হয়েছে।
তো আপনি জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় 4,74,931 জন ভোটার ঠিক সমপরিমাণ ব্যালট পেপার এখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানকার যে একজন থানা নির্বাচন অফিসার এসেছেন তার তত্ত্বাবধানে এই ব্যালট পেপারগুলো অত্যন্ত যত্নের সাথে তোলা হচ্ছে। আর নারায়ণগঞ্জ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা টিম এসেছে যারা এখানকার সুশৃঙ্খল বজায় রাখছেন এবং খুব সুন্দরভাবে চমৎকারভাবে এই ব্যালট পেপারগুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে। তো মৌটুসী, এই ছিল আমার হাতে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সবশেষ। মৌটুসী। দর্শক, রাজধানীর বিজি প্রেস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। তিনি যেমনটি বলছিলেন যে সেখান থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যালট পেপার এবং নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি আসলে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। দর্শক, এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আসলে আর মাত্র একদিন কিন্তু বাকি রয়েছে প্রচার প্রচারণার, যে কারণে আসলে পুরো নারায়ণগঞ্জ নগরী কিন্তু আসলে প্রচার প্রচারণায় বলতে গেলে জমে উঠেছে। প্রার্থীরা কিন্তু শেষ সময় এক মুহূর্ত সময় নষ্ট করতে চাচ্ছে না। তাদের এই সময়টাতে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব প্রার্থীদের কাছে গিয়ে তারা সেই ভোটটি চেয়ে নিচ্ছেন প্রার্থীদের কাছে, পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এর মধ্যে আমরা কিন্তু এখন রয়েছি যে বিএনপির যে প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু তার প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণার অংশ হিসাবে আমরা দেখছি যে তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় রয়েছেন এবং সিদ্ধিরগঞ্জ এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে, এর মধ্যে তিনি 2টি ওয়ার্ডে গিয়েছেন। গিয়ে কিন্তু তিনি তার এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, ভোট চেয়ে নিচ্ছেন, পাশাপাশি কিন্তু তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এই ভোটারদের কাছে। এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতারা রয়েছেন তার এই প্রচারণায়, যে কারণে কেন্দ্রীয় নেতাকর্মী যখন আসছেন তখন কিন্তু আসলে স্বাভাবিকভাবে স্থানীয় যে তৃণমূল যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু যে উৎসাহ উদ্দীপনা এটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। যার কারণে ওরা এই যে আমরা দেখছি যে তৃণমূল নেতারা কিন্তু তার এই মিছিলে সামিল হচ্ছেন, তারাও কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যাচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছেন যে এই 7 নম্বর ওয়ার্ডে আসার পর স্থানীয় নেতাকর্মীরা তারে ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন এবং তিনি কিন্তু আসলে এই তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এখানের স্থানীয় সমস্যাগুলো জেনে নিচ্ছেন, পাশাপাশি এইসব সমস্যা সমাধানে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। তিনি বিভিন্ন পথসভায় ছোট করে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু তিনি এই যে মানুষের যে এই এলাকার মানুষের যে সমস্যা, যে ওয়ার্ডে যাচ্ছেন সেই ওয়ার্ডের মানুষের যে সমস্যাগুলো সেগুলো শুনছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি যে আমরা দেখেছি যে তিনি বারবার সকালেও একবার বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো অবনতি না হলেও তিনি কিন্তু দাবি করেছেন আবারও সেনা মোতায়েনের। এবং পাশাপাশি আমরা দেখেছি তিনি বলেছেন যে সরকার দলের প্রার্থী নির্বাচনে পুনর্বিস্তারের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ দিয়েছেন। তবে সাখাওয়াতের প্রচারণায় কিন্তু আমরা যেটা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু প্রচারণায় তার নর্মাল স্বাভাবিকভাবে যে লোকজন থাকে তার চেয়ে কিছু লোকজন বেশি রয়েছে। কেন্দ্রীয় নেতাদের কারণে আসলে তৃণমূল নেতারা বেশি অংশগ্রহণ করছে। আর অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা আইভী তিনি কিন্তু আজকে দুপুর নাগাদ প্রচারণায় বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে মৌটুসী সবশেষ। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকাতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা আইভী। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, দেখেছি যে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা আইভী তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার কুমুদিনী বস্তি এলাকায় প্রচারণা চালিয়েছেন। যদিও আজ তার সকালবেলা আনুষ্ঠানিক প্রচারণা চালানোর কথা ছিল না, মূলত তিনি আজ দুপুর 3টে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা করবেন। কিন্তু যেহেতু গত কয়েকদিনের প্রচারণা যেসব এলাকায় তার এখনো কিছু কিছু জায়গা বাকি ছিল, সেসব জায়গায় তিনি সকাল থেকে প্রচারণা চালাচ্ছিলেন। তো এই মুহূর্তে তিনি আছেন সিদ্ধিরগঞ্জ এলাকার কয়েকটি জায়গায় প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি ঠিক কিছুক্ষণ পরে এই জায়গাটিতে প্রচারণায় আসবেন। সেই কারণে এখানে কিন্তু আপনি জানেন সাধারণ ভোটাররা আপনি দেখছেন এখানে জড়ো হয়েছেন।
এবং শুধু যে তাই কিন্তু তাই নয়, আমরা দেখেছি যে তিনি কুমুদিনী এলাকায় গিয়ে সেখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি যে বিষয়টি বলেছেন যে আপনি জানেন যে সাখাওয়াত হোসেন যে একটু অভিযোগ করেছে যে তাকে নাকি কোনো একটি সংগঠন থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বলেছেন যে তার এমন কোনো সংগঠন বা এমন কোনো ব্যক্তিবর্গ নেই যারা তাকে হুমকি দিতে পারেন বা যারা তাকে কোনো ধরনের সমস্যায় ফেলতে পারেন। তো তিনি যে বিষয়টি বলেছেন, সাখাওয়াত হোসেন গতানুগতিকভাবে এতদিন ধরে যে প্রচারণার সময় অভিযোগ করে আসছিলেন সেই অভিযোগই তিনি মূলত করে আসছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিই যে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ শহরের সিটি নির্বাচনকে কেন্দ্র করে 22 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আরো একটি বিষয় আমি আপনাকে বলে দিই, প্রত্যেকটি ওয়ার্ডে অর্থাৎ 27টি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবার সমন্বয়ে একটি যৌথ টিম তৈরি করা হয়েছে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তো মোটামুটি বুঝতে পারছেন যে যেহেতু আগামীকাল রাতে শেষ হবে প্রচারণা, সেই কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখন কিন্তু টান একটি উৎসব পরিবেশ বিরাজ করছে। তো বিকেল 3টে নাগাদ হয়তো আইভি আনুষ্ঠানিক প্রচারণা করবেন, তার আগে তিনি এই সিদ্ধিরগঞ্জের বিসিক এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তো মোটামুটি আমার কাছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভির যে প্রচারণার খবর এই ছিল সবশেষ। ফাহমিদা। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকাতে কিছুক্ষণের মধ্যে প্রচারণায় নামবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধান খোঁজার পক্ষে জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। কাল এবং বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই মত উপস্থাপন করা হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টি বলছে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এলডিপি এবং কৃষক শ্রমিক জনতা লীগের মতে যোগ্য লোক ছাড়া সার্চ কমিটি গঠন হলে ফের বিতর্কিত হবে ইসি। বেলায়েত হোসেনের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনার নিয়োগে বাছাই কমিটি কিংবা নির্বাচনকালীন সরকারের বিষয়ে দলটির তরফ থেকে নেই কোনো সুনির্দিষ্ট প্রস্তাব। তবে ইসি গঠনে আইনি প্রক্রিয়ায় পরিবর্তন চায় বর্তমান সংসদের এই বিরোধী দল। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা আইনের মাধ্যমে সেই আইনটিকে ফলো করে রাষ্ট্রপতি এটা নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের জন্য যাদের মনোনয়ন দেওয়ার বা গঠন করার যে ব্যবস্থা সেটা নেবেন, সেই আইনটি করে আমরা সংবিধানের যে বিধান সেটাকেও মানলাম। এদিকে আমাদের সবসময়ের জন্য যে একটা সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা থেকে ওয়ান্স ফর এভার নিরসন হয়ে যাবে। উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব, তবে অন্যান্য বিষয়ে আমরা সেভাবে সুনির্দিষ্টভাবে প্রস্তুতি নিব না। এদিকে বুধবার সংলাপে অংশ নিচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি। দুদলের পক্ষ থেকেই জানানো হয়েছে প্রস্তুত করা হচ্ছে সার্চ কমিটির তালিকা। জানানো হয় যুগের সাথে তাল মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রণয়নেরও প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। আমরা হুবহু বিএনপিকে অনুসরণ করব না। বিএনপিতে তাদের প্রস্তাব দিয়েছেন, আমরা তাদের অনেক প্রস্তাবের সাথে আমরা একমত। পাশাপাশি আমরা আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে যারা তাদের বিবেকের কাছেও দায়বদ্ধ। এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা সার্চ কমিটি গঠনের মাধ্যমে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে চাই। অন্যান্য রাজনৈতিক দল কি প্রস্তাব দিল না সেটা তাদের ব্যাপার। নিঃসন্দেহে নির্বাচন প্রভাবমুক্ত হোক, সরকারি প্রভাবমুক্ত, যেটা বঙ্গবন্ধু আজীবন চেয়েছেন, আমরাও সেটা চাই এবং নিশ্চয়ই তার জন্যে আমরা কিছু প্রস্তাবনা তুলে ধরব। তবে সংকট উত্তরণের স্থায়ী সমাধান খুঁজতে রাষ্ট্রপতি ও সরকারের প্রতি আহ্বান তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বছর ঘুরতেই আবারও চট্টগ্রামে বাড়ানো হচ্ছে ওয়াসার পানির দাম। চাহিদা না মিটিয়ে এমন উদ্যোগ অযৌক্তিক বলছে ক্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। আজকের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করবেন। শীতের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দিনের বেলা চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী।
সংকটের জন্য শীতে চাহিদা বেড়ে যাওয়াকে দায়ী করে জানুয়ারি মাসে সংকট সমাধানের ইঙ্গিত দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গ্যাস সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পাভেল আমিনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। সময় বিকেল 4:30। রাজধানীর আগারগাঁও এলাকার এই দুই পরিবারে তখনও চলছে দুপুরের রান্নার তোড়জোড়। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 ঘন্টা পার হলেও দুটি পরিবারের কোনো সদস্যের ভাগ্যে তখনও জোটেনি দুপুরের খাবার। শীত আসার আগে গ্যাস চলে যায়, কিন্তু এবছর অনেক আগেই চলে গেছে। সে সারাদিন পর রাতের বেলা রান্না করে খাইতে হয়, দিনের বেলা না খাই প্রায় থাকতে হয়। রাজধানীতে শীতের সঙ্গে গ্যাস সংকটের বিষয়টি এখন যেন নিয়মে পরিণত হয়েছে। তাই তো আগে থেকেই বিকল্প পথ খুঁজছেন অনেকে। সকাল 6টা যায়, রাতে 12টা বাজায়, তো ফোলাবান তো না খাওয়া রাখতে পারি না, ওই জন্য আমরা মাটির চুলা বানাইতেছি। জীবন চলে না, গ্যাস থাকবে না, এখনো বাচ্চাদের খাওয়ান দিতে পারতেছি না, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তরখান, কল্যাণপুর, বাড্ডা সহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও দিনের বেশিরভাগ সময় থাকছে না। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় সময় গড়ায় গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ দিন কাটছে অনেকের। তো আমরা নিজেরাই কিছু রান্না করে খাইতে পারি না, হঠাৎ করে কোনো মেহমান আসলে তখন তো তাদেরকে একটু চাও দেওয়া যায় না। গ্যাস থাকে না, কিন্তু বিল তো দিতে হচ্ছে ঠিকই। দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলোর সর্বোচ্চ সরবরাহ ক্ষমতা 274 কোটি ঘনফুট। তিতাস বলছে, চাহিদার তুলনায় যোগান কম থাকা এবং শীতে বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। জানুয়ারি মাসে 60-70 মিলিয়ন গ্যাস আসবে, আমাদের প্রোডাকশনে আসবে, তখন আমরা গ্যাসের সরবরাহটা আরেকটু ভালো করতে পারবো। সরকার এলএনজি ইম্পোর্ট করছে, আশা করা যায় যে মার্চ 2018-এর মধ্যে এলএনজি আসবে, তখন আর কি ঘাটতিটা মিট আপ হবে আশা করা। এলএনজি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা সলিউশন। তার চেয়ে আমি মনে করি সারা দেশকে যদি অনুসন্ধানের আওতায় নিয়ে আসে, অনুসন্ধান করা হতো, সেখান থেকে যদি আমি অ্যাক্টিভ গ্যাসও পাই, সেটাও কিন্তু আমার বিরাট একটা পাওনা। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অপচয় রোধেরও পরামর্শ এই বিশেষজ্ঞের। তবে কিছু গ্যাস যদি বিদ্যুতের থেকে ডাইভার্ট করা যায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, জমকালো আয়োজনে হয়ে গেল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সেরা সুন্দরীর খেতাব জিতলেন পুয়ের্তো রিকোর স্টেফেনি দেল ভ্যালে। বন্দরনগরে চট্টগ্রামে 1 বছরের ব্যবধানে আবারও পানির দাম বাড়তে যাচ্ছে ওয়াসা। এবার আবাসিক গ্রাহকদের 37% এবং অনাবাসিক গ্রাহকদের 32% হারে দাম বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। গত বছর বাড়ানো হয়েছিল 5% হারে। দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে অনিয়ম, দুর্নীতি ও সিস্টেম লস কমিয়ে আনার তাগিদ দিয়েছে ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 60 লাখ মানুষের পানির চাহিদা কখনোই মেটাতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে 50 থেকে 55 কোটি লিটার পানির চাহিদা থাকলেও এতদিন পর্যন্ত ওয়াসা সরবরাহ করছিল মাত্র 19 কোটি লিটার পানি। তবে সম্প্রতি পরীক্ষামূলকভাবে কর্ণফুলী প্রথম প্রকল্প থেকে কিছু পানি সরবরাহ করা হচ্ছে। চাহিদা মেটাতে না পারলেও আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। আবাসিক গ্রাহকদের আগে প্রতি 1000 লিটার পানি 60 টাকা 25 পয়সায় কিনতে হলো, এখন কিনতে হবে 10 টাকায়। একইভাবে অনাবাসিক গ্রাহকদের 22 টাকার পরিবর্তে 32 টাকায় পানি কিনতে হবে। যদি আমাদের এটা বাড়ে, তাহলে আমাদের এভারেজে এটা প্রায় 14 থেকে 15 টাকার মতো হবে আমাদের এভারেজ প্রাইস। তাতে কোন রকম আমাদের বেতন বা আমরা ব্রেক ইভেন পয়েন্টে আমরা থাকতে পারবো, কারণ বেতন টতন দিয়ে আমাদের কোনো লসের মধ্যে যাবে না। এখন চাহিদা না মিটিয়ে এভাবে পানির দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মন্তব্য করছে ক্যাব। লাইনের যে মিটার রিডার, তার সাথে গ্রাহকের একটা চুক্তি করে ওরা অনিয়ম করে অনেক জায়গায় মাসিক একটা ভাড়া সিস্টেমে তারা পানি দিয়ে থাকে। সিস্টেম লস, তারপরে তাদের বিভিন্ন চুরি, অনিয়ম, এই সমস্ত এগুলো বন্ধ হলে কিন্তু আসলে দাম বৃদ্ধির প্রয়োজন পড়ে না। ওয়াসা কর্তৃপক্ষের দাবি, পানি সরবরাহে ব্যবহৃত পাইপগুলো পুরাতন হয়ে যাওয়ায় সিস্টেম লস কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রেশার বাড়াতে লেগে পুরনো পাইপ এগুলো ফেটে গেছে, বিভিন্ন কানেকশন ছুটে গেছে, এই সমস্ত কারণে আমাদের অনেক লিকেজ হচ্ছে, ওয়েস্টেজও বেড়ে গেছে। তো তার সবকিছু মিলিয়ে আমরা যে পানিটা জনগণকে দিচ্ছি, সেই সেবার মূলে আমরা চাচ্ছি জনগণ হয়তো আমাদেরকে এই যে বাড়ানো এটা অ্যাকসেপ্ট করে নেবে। চট্টগ্রাম ওয়াসার এই পানির দাম বাড়ানোর প্রস্তাবনা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুমোদন হলে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাতারে বহু প্রতীক্ষিত নতুন শ্রম আইন কার্যকর হলেও এর বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।
নতুন এই আইনে কাতার ছেড়ে যাওয়া বা আবারও কাতারে প্রবেশে 2 বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিজেদের পছন্দ মতো মালিক পরিবর্তনের বৈধতা দেয়ায় খুশি প্রবাসী শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সমালোচনার মুখে অবশেষে বড় ধরনের সংশোধনী এনে গত 4 ডিসেম্বর নতুন শ্রম আইন কার্যকরের ঘোষণা দেয় কাতার সরকার। তবে এই আইন কার্যকরের পর শ্রমিকদের কোনো সুবিধা না বাড়ায় হতাশা প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। এছাড়া আইনের বিস্তারিত প্রকাশ না করায় মালিক পরিবর্তন করতে বিভিন্ন অফিস ঘুরেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের। আমি সবগুলো পেপার নিয়ে যাওয়ার পর ওইখান থেকে তারা বলে যে তাদের হাতে এখনো কোনো কিছু ডিটেলস এসে পৌঁছে নাই। সব আইন কানুন এখন কাতারিদের হাতে, ওরা যেমন করতে চাইতেছে ওই রকমই হচ্ছে। তো আমাদের জন্য তেমন একটা সুযোগ সুবিধা নাই। আমরা এখন প্রবাসীরা অনেক হতাশার মাধ্যমে আছি। নতুন আইনে মালিক পরিবর্তনে বাংলাদেশি শ্রমিকরা যাতে দালালদের খপ্পরে না পড়েন সেজন্য দূতাবাস ও প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। এই আইনটা অতি দ্রুত কার্যকর করা হোক। তার সাথে সাথে জানাই যে বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকে যে কাগজপত্র লেবার লতে দরকার হয় অতি তাড়াতাড়ি যেন এই কার্যক্রম করতে পারে। এই আইনে কোনো বাংলাদেশি শ্রমিক মালিক পরিবর্তন করতে চাইলে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতার নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। বাংলাদেশি শ্রমিক যারা আছেন তাদের নতুন চাকরি বা অন্য কোনো কোম্পানিতে চাকরি দেওয়ার ব্যাপারে আমাদের দূতাবাস থেকে সর্বপ্রকার সহযোগিতা প্রদান করা হবে এবং এখানে যেটা প্রয়োজন হয় গুড কন্ডাক্ট সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমরা যত দ্রুত সম্ভব এটা তাদেরকে প্রদান করার চেষ্টা করব। নতুন শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিকের পাসপোর্ট নিয়োগদাতা কাছে রাখলে 10 থেকে 25,000 পর্যন্ত কাতার রিয়াল জরিমানা গুনতে হতে পারে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। সময় সংবাদ, কাতার। দ্রুত ও স্বল্প গতির যানবাহনের মধ্যে গতির অসম প্রতিযোগিতার কারণে মহাসড়কে প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা। এছাড়া কিশোর চালক দিয়ে লেগুনা চালানো দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে স্বল্প গতির যানবাহন নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশি টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। দেশের মোট যানবাহনের 40% হিউম্যান হলার, যেগুলো লেগুনা, অটোরিকশা ও 3 হুইলার নামে পরিচিত। রিকশা সহ এসব ধীরগতির হালকা যানবাহন প্রায়ই মহাসড়কে উঠে আসে। স্বল্প গতি সত্ত্বেও মাঝে মাঝেই দূরপাল্লার বাস, ট্রাকের সাথে গতির প্রতিযোগিতা করতে দেখা যায় লেগুনা সহ নসিমন করিমনকে। একটা গাড়ি আর একটা গাড়ি পারাপারি করে, উড়াউড়ি করে, চাপ দিলে দেখা গেছে হঠাৎ করে হার্ট ব্রেক মারতে হয়। হার্ট ব্রেক মারলে যাত্রী চিল্লাচিল্লি করে, গালাগালি করে। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, তারপর ওদের রাস্তাটা হলো সাইড দিয়ে, তারপর ওরা রোডের মাঝখান চলে। এলোমেলো চালানোর কারণেই দেশের বিভিন্ন জেলায় লেগুনা বাস বা ট্রাক লেগুনা সংঘর্ষের সংখ্যা বেড়েই চলেছে। গাজীপুরের চৌরাস্তায় কিশোর ড্রাইভারকে লেগুনা পার্কিং করতে দেখা গেলেও লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করতেই সটকে পড়ে সে। আমার ড্রাইভিং লাইসেন্স আসছিল, কিছুদিন আগে হারাই গেছে। ড্রাইভিং লাইসেন্স 6 মাস। এদিকে স্বল্প দূরত্বে বিকল্প যান না থাকায় এসব লেগুনায় বাধ্য হয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়, যে জ্যাম, হঠাৎ করে গাড়ি আসে, ধাক্কা খেলে তো নিজেরও মৃত্যু, ওটারও মৃত্যু। গাড়ির গতি থাকে অনেক বেশি, তারপর আপনার গাড়ির তেমন ভালো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে নিহতের সংখ্যা প্রায় 50 অধিক জন। আর সরকারি হিসেব মতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যান 3000-এরও অধিক মানুষ। অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো এবং লেগুনার মতো ধীরগতির যানবাহনের কারণেই প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন। সরকারের উচিত হবে এই গাড়িগুলোর জন্য মহাসড়কে আলাদা একটা লেন প্রোভাইড করা, যাতে তারা ওই রাস্তা দিয়ে চলতে পারে এবং মহাসড়কে না ওঠে। বিআরটি এর এই ক্ষেত্রে দায়িত্ব হবে যে চালকরা এই গাড়িগুলো চালাচ্ছে তাদের সঠিকভাবে লাইসেন্স এবং প্রশিক্ষিত হয়েছে কিনা সেটা এনশিওর করা। মহাসড়কে এসব যানবাহন সম্পূর্ণ অবৈধ বলে দাবি করছে পুলিশ। লেগুনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হেল্পার থেকে ড্রাইভার হয়েছে, তাদের কাগজপত্র নেই, আমরা নিয়মিত চেক করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, তাদেরকে অ্যারেস্ট করছি, তারপরেও হাই রোডে তারা চলে যায় এবং সেই প্রেক্ষিতে মাঝে মাঝে এই ঘটনাগুলি ঘটছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, মেইন রোডে যেন এগুলি উঠতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে সারা দেশের মহাসড়কগুলোতে প্রায় 5 লাখেরও বেশি সংখ্যক লেগুনা, নসিমন, করিমন চলাচল করছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, গাজীপুর। দেশের বাইরের খবর।
সাইবেরিয়ায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত রুশ সামরিক বিমানের সব আরোহী বেঁচে আছেন। এ ঘটনায় বিমানের ৩৯ আরোহীর মধ্যে অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। রুশ কর্তৃপক্ষ প্রথমে ইয়াকুটিয়া অঞ্চলের এ দুর্ঘটনায় কেবল ৫ জন জীবিত থাকার খবর জানালেও কিছুক্ষণের মধ্যেই এ তথ্য সংশোধন করে সবার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করে। ইল-18 রুশ সামরিক বিমানটিতে ৩২ জন সেনা কর্মকর্তা ও ৭ জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় বিমানটি কয়েক টুকরা হয়ে গেলেও সেটিতে বিস্ফোরণ হয়নি, আর তাই তাৎক্ষণিকভাবে আরোহীদের বের করে আনা সম্ভব হয় বলে জানায় গণমাধ্যম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। এবার বিশ্ব সেরা সুন্দরীর খেতাব জিতেছেন পুয়ের্তো রিকোর স্টেফেনি দেল ভ্যালে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের MGM হারবারে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৬তম বিশ্ব সুন্দরী নাম ঘোষণা করা হয়। এরপরে ২০১৬ মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড মিরাইয়া লালাউনা রয়ও। বিশ্ব সুন্দরীর দৌড়ে দ্বিতীয় হয়েছেন ডমিনিক প্রজাতন্ত্রের সুন্দরী ইয়ারিৎজা, আর তৃতীয় খেতাব জয় করেছেন মিস ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজি প্রেস থেকে সিটি নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হলো নারায়ণগঞ্জে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ২২ প্লাটুন বিজিবি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। দাবি সরকারের প্রভাবমুক্ত নির্বাচন। শীতের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে রাজধানীবাসী। দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের পরামর্শ বিশেষজ্ঞদের। গতির অসম প্রতিযোগিতা আর অদক্ষ চালকের কারণেই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। পুলিশি টহল বাড়ানো ও আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ গবেষকদের। এবং কাতারের নতুন শ্রম আইন কার্যকর, বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, শিকার হচ্ছেন বিড়ম্বনার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।